ডক্টর ইউনূসের ক্ষমতা শেষ, কঠিন হুমকি দিয়েছেন মির্জা ফখরুল। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা তৈরি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই ভোটের তারিখ ঠিক হবে। তবে এবার অন্তর্বর্তী ও আগামী সরকারের মেয়াদ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি? নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দেবেন। তো কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলা হয় যে রাজনীতি বলছেন না, বাট তার সিদ্ধান্তের উপর যে কি পরিমাণ অটল থাকেন এটাই হচ্ছে তার প্রমাণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারা নির্বাচনের পরিষ্কার সুস্পষ্ট রূপরেখা চায়। বিএনপি যেটা চিন্তা করতেছিল ওইটা সত্য হতে যাচ্ছে। বিএনপি মনে করতেছিল ছাত্ররা একটা দল গঠন করবে, ছাত্ররা দল গঠন করতেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আসল ঘটনা জানেন? নির্বাচন হবে 4 বছর পর, 1 বছর 2 বছর পর নয়, 4 বছর পর। ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, এই ঘোষণা দেওয়ার পর মির্জা ফখরুল কঠিনভাবে রেগে গেছেন। ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আর ডক্টর ইউনূস বলতেছে 4 বছর পর নির্বাচন হবে। দর্শক শ্রোতা, হয়তো তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন ডক্টর ইউনূসকে পতন করার জন্য। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনূস, কারণ তিনি ঘোষণা দিয়েছেন স্পষ্টভাবে 4 বছর পর নির্বাচন হবে। দর্শক শ্রোতা, বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। বিএনপি কি অ্যাকশনে যাচ্ছেন? মির্জা ফখরুল ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কি বললো, চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়েছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই ইনিশিয়েটিভ। সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করবো। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কীভাবে কাজ করবেন আপনি? তাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছে বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন। আর গভর্নেন্স, সেই দিকে একটু খবর লক্ষ্য দিতে হবে। প্রশাসনকে চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমরা স্বস্তি পাই, শান্তি পাই। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই। তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না, পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে দিয়ে যায়, গিয়ে দেখে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে, কামান্তেরাদিরা, তাই না? অনেকে কথা খুব জোরে সোরে ভিডিওর মধ্যে বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি, আমরা সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস জোর দিয়ে করতাম, কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে, তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটা নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা
আমরা তো আমার পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যে আমার পরিবারের কী হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ বেড়েছে, বাড়ি থেকে অত্যাচার করেছে, এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা। সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করেছি যে মোস্তফা সারোয়ার ফারুকীর মতন একজন ব্যক্তি যখন আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে যায়, কোনো রকম এই জুলাই অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছে সেখানে তার ভূমিকাটা আসলে কিছুই ছিল না। আর এই ব্যক্তি আসলে ভেতরে ভেতরে এতটা কি বলা যায়, আওয়ামী লীগকে নষ্ট করা বা আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাইতে যারা ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে কিন্তু মোস্তফা সারোয়ার ফারুকী একজন। এটা বাস্তব। আওয়ামী লীগের সময় সর্বোচ্চ সুবিধা নিছে, তার স্ত্রীকেও টেকনিক্যালি সুবিধা নেওয়া হয়েছে, তিনিও নিয়েছেন। এবার যখন সরকারের মধ্যে উপদেষ্টা পদে তিনি বসলেন, যখন সারা বাংলাদেশ তার বিরুদ্ধে, এক ধরনের সারা বাংলাদেশ, আওয়ামী লীগও তারা পছন্দ করছে না, বিএনপিও করছে না, জামাতও করছে না, চরমনের টিমরাও করছে না, কিন্তু সবাইকে নিয়ে এক পাশে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সমন্বয়কদেরকেও কিন্তু একটা বার্তা দিয়ে তিনি দিয়েছেন। সার্জিস আলমরা, হাসনাত আব্দুল্লাহরা গেল কয়েকদিন লাগাতার মোস্তফা ফারুকীর যে পদত্যাগ ইস্যুতে বা তাকে বরখাস্তের ইস্যুতে যে আন্দোলন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজপথে চলছে, সকল কিছুকে পাশ কাটিয়ে আজকে প্রধান সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফারুকীর সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে খুব সুন্দরভাবে এখানে একটা বিষয়টা আসলো, তার মানে ফারুকীর পদ পার্মানেন্ট হয়ে গেছে। তো কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলা হয় যে রাজনীতি বোঝেন না, বাট তিনি মাঝে মাঝে বোঝেন না, বিষয়টাও তা না। তিনি তার সিদ্ধান্তের উপর যে কি পরিমাণ অটল থাকেন, এটাই হচ্ছে তার প্রমাণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে আজকে সাক্ষাৎ করেছে মোস্তফা সারোয়ার ফারুকী। আজকে দুপুরে আপনার প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করেছেন। এর পরপর জানা গেছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। মানে তিনি কি করতে চান, কিভাবে করতে চান, সবকিছু তিনি খুঁটিনাটি তুলে ধরেছেন। শিল্প এবং সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনা তিনি তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসও ফারুকীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তার মানে বরখাস্ত, পদত্যাগ, এই বিষয়গুলো কোনোটাই পাত্তা পাচ্ছে না। হাসনাত আব্দুল্লাহরা বা সার্জিসরা এখন কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কন্ট্রোল করতে পারছে না, তিনি তার সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দেখেন, ফারুকী ইস্যুতে সিদ্ধান্তের বিষয়টা আমি অন্যভাবে দেখছি, কিন্তু অন্যান্য ইস্যুতেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে গেলে এরকম কিন্তু থাকতে হবে যে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, সরকার একটা সিদ্ধান্ত নেবে, ছাত্ররা সেটা প্রটেস্ট করবে, অথবা সরকার একটা কোনো কিছু করতে চাইবে, ছাত্রদের মধ্যে এক গ্রুপ সেটা নিয়ে আবার বাধা দিবে, সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ বাধা দিবে। এটাতে একটা নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ ঐক্যটা সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেকে বলছেন ছাত্ররাই সরকার পরিচালনা করছে, এরকম একটা বক্তব্য কিন্তু ছিল। তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সমন্বয়কদের সিদ্ধান্তে এই মুহূর্তে সরকার চলছে না। আবার সরকারের মধ্যেও যারা উপদেষ্টা পদে আছেন, যে মাহফুজ, ফারুকীর ইস্যুতে শক্ত সাপোর্ট দিয়েছেন তিনি। ইভেন তিনি সরকারের প্রেস উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি আবার গতকালকে আপনার ফারুকী ও তার স্ত্রী তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে তিনি আপনার লিখেছিলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। দর্শক, প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণের একটি প্রতিক্রিয়া বিএনপি ইতিমধ্যে জানিয়েছে। আমি প্রথম দফায় বিএনপি আশাহত হয়েছে সেই বক্তব্যটি দিয়েছিলাম। এখন অনলাইন পত্রিকাগুলোতে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, কেন তিনি হতাশ তার বিস্তারিত প্রকাশ করেছে। আমি দর্শক একটু উল্লেখ করি। তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দেবেন। তিনি বলছেন, আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বিষয় নয়, অর্থাৎ কেউ যাতে মনে না করে যে তিনি চাচ্ছেন এই কারণে যে বিএনপি মানে নির্বাচন হচ্ছে না, ফলে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না, সেই কারণে বলছেন যে নির্বাচন হোক, মানে যেই মানে নির্বাচিত হবে সেই ক্ষমতায় যাকে, এটা শুধু বিএনপির বিষয় না। মির্জা ফখরুল বলছেন, আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের একটি রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা খুব পরিষ্কার কথা। অর্থাৎ বলছেন যেহেতু এখন নির্বাচিত সরকার না, সুতরাং অনেকে বলার চেষ্টা করছে একটা অনির্বাচিত সরকার আছে, এবং ট্রাম্প যেটা বলেছেন যে একটা বিশৃঙ্খল সরকার, এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেই, একটা অনির্বাচিত সরকার আছে। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক বিশ্ব নির্বাচিত সরকারকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং মনে করে যে ওটাই লিগাল। বাংলাদেশে এই কারণে বলছেন যে এখন যে এইরকম ষড়যন্ত্র চলছে, ভারত সহ নানা পক্ষ যেভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, তার অন্যতম ভিত্তি হচ্ছে যে এই সরকারটা নির্বাচিত না, অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকার লম্বা সময় যখনই থাকবে তখনই অনেকের মধ্যে সন্দেহ দানা বাঁধবে। সেই কারণেই তিনি নির্বাচনের কথা বলছেন যে এখনই যদি একটা ঘোষণা দেয় যে আগামী 6 মাস পর নির্বাচন হবে, তাহলে ওই সমস্যাগুলো, যে সরকারের স্থিতিশীলতা বা সরকারকে ফেলে দেওয়ার যে পেছনের যে ষড়যন্ত্রগুলো, সেটা বন্ধ হবে। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলছেন, সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি।
আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বলছে যে যেভাবে ভালো হয় আপনারা শুরু করেন, আমরা তো কোনো বাধা দিচ্ছি না, বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন, এই প্রশ্নটা। প্রশাসনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলছেন, আপনি সংস্কার করবেন, আমরা যারা বসে আছেন তারা বেশিরভাগই স্বৈরাচারের দোসর। তারা কোটি কোটি টাকা আয় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিতে দেখি না তাদের বিরুদ্ধে, এগুলো একটু দৃশ্যমান করুন। গভর্নেন্সের দিকে খেয়াল রাখতে হবে, প্রশাসন চালানো, দেশ শাসন করা, এগুলোতে যেন মানুষ শান্তি পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। বাজার পরিস্থিতির কথা বলছেন যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই, তাও তো মানুষ মেনে নিচ্ছে, কারণ আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন। কাজে ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজার সিন্ডিকেট ভাঙতে পারবেন না পারেন, চেষ্টা করুন, ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ে যদি ঘুষ দিতে হয়, সচিবালয়ে গিয়ে যদি মানুষ দেখে সেই দালালরাই ঘোরাঘুরি করছে, মানুষ তা ভালো চোখে দেখবে না। মির্জা ফখরুল বলছেন যে আমি বিশ্বাস করি এই সরকার পারবে, বাংলাদেশের মানুষ পারবে এবং তরুণরা পারবে একটা নতুন বাংলাদেশ গড়তে। এই হচ্ছে শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে নিতা রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, আব্দুল সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম, নাজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। তা বোঝা গেল যে তিনি একটা সফট বিবৃতি দিয়েছেন এবং কেন নির্বাচনের রূপরেখাটা ঘোষণা করা দরকার তার একটা ব্যাকগ্রাউন্ডও তিনি এখানে। বিএনপি যেটা চিন্তা করতেছিল ওইটাই সত্য হতে যাচ্ছে। বিএনপি মনে করতেছিল ছাত্ররা একটা দল গঠন করবে, ছাত্ররা দল গঠন করতেছে। যদিও এটা আমি 7 তারিখে জানি আগস্টের, যে ছাত্ররা একটা দল গঠন করবে, এটা আমি আগস্টের 7 তারিখে জানতাম। বিএনপি তো অনেক আগের থেকে জানে, কিন্তু বিএনপি ভয় একটু বেশি করে ফেলছে না? বিএনপি ছাত্রদের ভয় কেন করতেছে? আমি যেটা মনে করি, ছাত্ররা যদি ভালো কিছু করতে পারে করুক না, তারা তো জনগণের ভোট ছাড়া আসবে না, তারা দল গঠন করুক। আর বাংলাদেশে আপনাদের নিষিদ্ধ কেন করবে? আপনাদের মাইনাস কেন করবে? আপনারা এই ভয়টা কেন পান? আপনারা কি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেন নাই? বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে নাই? যুদ্ধ করছে, তাহলে আপনাদের মাইনাস কেন করবে? এই ভয় আপনারা কেন পান? আপনাদের উচিত ছিল এই ছাত্রদের সাথে মিলে আগে আওয়ামী লীগের শিক্ষা দেওয়া। এই যে আজকেও শেখ হাসিনা আর একটা নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে, কি বলছে? ওইখানেও 15 তারিখের পর থেকে যত শিক্ষার্থী মারা গেছে সব নাকি ইউনুস মারছে, এ কথা বলতেছে। ওদের মাঝে বিন্দু মাত্র অনুশোচনা নাই, ওরা ভয়ঙ্কর পরিকল্পনা করেই যাচ্ছে। উচিত ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে দমন করা। না, আওয়ামী লীগকে দমন করা যাবে না। আওয়ামী লীগকে দমন করলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিএনপিকে নিষিদ্ধ করে দিবে। আপনি কেন নিষিদ্ধ হবেন রে ভাই? আমার তো মাথায় কাজ করে না। বিএনপি কেন নিষিদ্ধ হবে? বিএনপি কি করছে? বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে নাই? বিএনপি লাস্টে 15.5 বছর নির্যাতন সহ্য করে নাই? বিএনপি 2 লক্ষ মামলা, 40 লক্ষ আসামি হয় নাই? হয়েছে। হাজার হাজার নেতাকর্মী জেলে নাই? বিএনপি এখনো আছে, এখনো অনেকে জেলে। তাহলে কেন বিএনপি নিষিদ্ধ হবে? এটা কি বাংলাদেশের জনগণ মেনে নিবে? না। নিষিদ্ধ হওয়ার মতো কাজগুলোই বা কেন আপনারা করবেন? যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে দখলদারি কেন করতেছে? এগুলাকে একটু দমন করা যাচ্ছে না? হ্যাঁ, এগুলো দমন করতে পারতেছেন না? নেতাকর্মীদের দোষ আছে ভাই। শোনো, একটা কথা বলি, বিপদে পড়লে তোমরাই পড়বা। আজকে যারা দখলদারি করতেছো না, তোমরাই কিন্তু বিপদে পড়বা, কারণ নেতারা ঠিকই পালাই যাবে। আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, নির্যাতিত হচ্ছে সাধারণ নেতাকর্মীরা, বাড়ি ঘর জ্বালাইতে সাধারণ নেতাকর্মীদের, আর বড় বড় নেতারা কিন্তু বিদেশে। তো বিএনপি যারা চাঁদাবাজি করতেছো, যাই করো, ইন ফিউচারে যদি আওয়ামী লীগ কখনো আসে, বিপদে তোমরাই পড়বা। বুঝতে পারছো? নেতারা সব বিদেশেই চলে যাবে। সো আমি মনে করি শিক্ষার্থীদের ভয় না করে বিএনপির এই মুহূর্তে আওয়ামী লীগকে ভয় পাওয়া উচিত, কারণ আওয়ামী লীগকে কোনোভাবে যেন পুনর্বাসন বাংলাদেশ আওয়ামী লীগ না হয়, এই জন্য কাজ করা উচিত। বিএনপি মনে হয় ভুল করতেছে, চরম ভুল করতেছে। ছাত্ররা দল গঠন করবে, নির্বাচন করবে, ছাত্ররা তো পিছনের দরজাতে ক্ষমতায় আসবে না। ছাত্রদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। তো ছাত্রদেরকে ভয় পেয়ে কী লাভ? বিএনপি তো বাংলাদেশের সব থেকে বড় দল। ছাত্রদের ভয় পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। দল গঠন করুক, ভালো, আমরা তাদেরকে স্বাগতম জানাই। তারা ভালো কিছু করতে চাইলে আমরা সুযোগ দেই না? শিক্ষার্থীরা ভালো কিছু যদি করতে চায়, সুযোগ করে দেই। তা না করে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের ভয় না পেয়ে আওয়ামী লীগকে ভয় পান। শিক্ষার্থীরা কিছু করবে না, ক্ষতি করলে আওয়ামী লীগই করবে, কারণ বাংলাদেশের জনগণ অত সহজেই নতুন দল চলে আসলে ভোট দিয়ে নির্বাচিত করে দেবে, এত পাগল হয় নাই। সো শিক্ষার্থীদের ভয় না পেয়ে আওয়ামী লীগকে ভয় পান, কিভাবে আওয়ামী লীগকে দমন করা যায়। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। গতকালকে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারা নির্বাচনের পরিষ্কার সুস্পষ্ট রূপরেখা চায় এবং ওনার বক্তব্যে বিএনপি আশাহত, এবং তিনি বলছেন যে দেশকে যাতে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া না হয়। দর্শক, আগেই আমি বলেছিলাম গতকালকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন নির্বাচন প্রসঙ্গে, যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, এই বক্তব্য কিন্তু আশাবাদী হওয়ার মতন কোনো উপাদান বিএনপি যা চাই তার সাথে সামঞ্জস্যপূর্ণ না।
তিনি বলেছিলেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। অর্থাৎ সংস্কার কাজগুলো কত তাড়াতাড়ি শেষ হবে সেটা, আর একটা হলো যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই নির্বাচন। তো এই বক্তব্যে আমার ধারণা যে গতকালকে আমি গেস করেছিলাম যে বিএনপি কিন্তু খুব একটা আশাবাদী হবে না। বিএনপি চায় নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পরিষ্কার রূপরেখা, যে সেই নির্বাচনটা 6 মাসের মাথায় হবে নাকি 1 বছরের মাথায় হবে সেই ব্যাপারে তাদের একটা পূর্ণ প্রস্তুতি তারা নিতে চায় দল। তো ইতিমধ্যে 100 দিন পার হয়েছে, আর কয়শো দিন পর নির্বাচনটা হবে এবং সংস্কার কাজগুলো কবে শেষ হবে, কবে প্রতিটা বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে, কবে নির্বাচন হবে, এই বিষয়গুলো মানে বেশ জটিল এবং কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার বিএনপি মনে করছে, অনেক রাজনৈতিক দলই মনে করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি অংশ ইতিমধ্যে বিভাজিত হয়ে গেছে। একটা অংশ দ্রুত নির্বাচন চায়, যত তাড়াতাড়ি সম্ভব, এবং সংস্কারের প্রসঙ্গে তাদের বিরোধিতা নাই, তবে তারা মনে করছেন যে নির্বাচন বিষয়ক একটা ভালো নির্বাচন হওয়ার জন্য যতটুকু সংস্কার করা দরকার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরায় আনা, তারপরে পুলিশ এবং প্রশাসন তারা যাতে নিরপেক্ষভাবে থাকে, তারপরে নির্বাচনে আভ্যন্তরীণ নির্বাচন কমিশন বিষয়ক একটা সংস্কার, সেইগুলি মৌলিক সংস্কারগুলো করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরাই দেওয়া এবং তারাই যাতে বাকি সংস্কার কাজগুলো শেষ করে। যদিও বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা হলো এই রাজনৈতিক সংস্কার অথবা রাজনীতির বাইরের কোনো সংস্কারই শেষ পর্যন্ত টেকসই হয়নি, কিন্তু এখন মোটা দাগে যেহেতু বিএনপি বলছে যে তারা 31 দফা তাদের সংস্কার প্রস্তাব ইতিমধ্যে আছে এবং তারা এটা নিয়ে দেশব্যাপী তারা প্রচারও করছে, এনে সেমিনার সিম্পোজিয়াম করছে, এবং তারা বলছে যে এই সংস্কারগুলো সঠিক নাকি বেঠিক এটাও বিবেচনা করুক, বিবেচনা করে দ্রুত একটা সিদ্ধান্ত নিক। কিন্তু সরকার যেভাবে একদম সেক্টর ওয়াইজ গণমাধ্যম থেকে শুরু করে যেভাবে সংস্কারের মানে পসরা সাজিয়েছে, তাতে সেগুলো কমপ্লিট করতে ম্যাচিউর হইতে যথেষ্ট সময় লাগবে। সেই সময়টা রাজনৈতিক দলগুলো চায় না। তারা মনে করে যে যত বেশি নির্বাচন পিছিয়ে যাবে, দেরি হবে, বিপদ তত বাড়তে থাকবে। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের নিষ্ক্রিয়তা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এগুলি কোনো স্বাভাবিক মানে পরিস্থিতি দিক নির্দেশনা দেয় না। সুতরাং সামগ্রিকভাবে বিএনপি নির্বাচন চায়, সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেটি চায়। তো সেই বক্তব্যের সাথে প্রধান উপদেষ্টা 100 দিন উপলক্ষে যে ভাষণ দিয়েছেন, সেটা তারা মনে করছেন যে তারা হয়তো আশা করেছিল যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে একটা নির্বাচনের রূপরেখা দেবে, কিন্তু সেই রূপরেখা না পাওয়াতে তারা আশাহত হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রকাশ্যে সেই তার প্রতিক্রিয়াটি সামনে আনলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে অবস্থা। দর্শক তথা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সংস্কার করতে আমাদের 4 বছর প্রয়োজন, মানে 4 বছর পরে বাংলাদেশের নির্বাচন হবে, তিনি এমনটাই বুঝিয়েছেন। এইদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা শোনার পর কঠিন হুমকি দিয়েছেন ডক্টর ইউনূসকে যে আগামী কয়েক মাসের মধ্যেই যদি নির্বাচন না হয় তাহলে সরকার পতনের আবারও আন্দোলন শুরু হবে। এই সরকার পতনের আন্দোলন হলো শেখ হাসিনা পতনের নয়, ডক্টর ইউনূস পতনের আন্দোলন। দর্শক তথা তারেক রহমান কঠিনভাবে হুমকি দিচ্ছেন, কঠিন বার্তা দিচ্ছেন এই সরকারকে, কারণ 4 বছর সংস্কার করতে লাগে। ইতিমধ্যেই কঠিনভাবে খেপে গেছেন বিএনপির সকল নেতাকর্মী, যে কোনো সময় তারা মাঠে নামে আন্দোলন করবেন। যাই হোক, কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূস, কঠিন হুমকির মুখে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন, কারণ সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা এটাই দাবি করতেছে 4 বছর পর নির্বাচন হবে। দেখা যাক বিএনপি কি করে এখন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।